এখন এই মুহূর্তে জামাত যদি পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশে, তাহলে মোহাম্মদ ইউনূস তার তো আর কিছু করার থাকবে না। তিনি কি দেশে ফিরবেন, নাকি সুইজারল্যান্ডের নিজের সেই গোপন ফ্ল্যাটেই আস্তানা গাড়বেন পার্মানেন্টলি? এই ভদ্রলোক একটা রহস্য মানুষ। তো সে কখন কি করবে এটা তো বোঝা মুশকিল। সে যখন ক্ষমা ইয়াতে আসে এই বিপ্লবের আগে, তো তার কিছু কথা, তার কিছু বক্তব্য মানুষের যাদের সাথে সে শেয়ার করছে, সেই কথা থেকে বোঝা যায় যে সে তাকে এখানে বসানো হবে, সে এখানে আসবে। যেমন সে এক সাক্ষাৎকারে বলছিল যে আমি যে কথা সে জীবনের কখনো বলেনি, যে আমি না চাইলে 3 মিনিটও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। এই সাহস তার কোনোদিনই ছিল না। দেখা গেল কি যে 15 দিন আগে আন্দোলন হয়ে যাবে, তার 15 দিন 1 মাস আগে সে তার মুখে এই তোতা পাখির মতো কথাগুলো আসছে। তো এগুলো সবই ইন্টারন্যাশনালি, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা ডিজাইন, এটা ষড়যন্ত্র, এটা আপনার কনস্পিরেসি। এটাকে একটা সারা গোটা জাতি, আমাদের বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, এটা একটা বড় ধরনের কনস্পিরেসি। এখানে সরকারের কিছু দুর্বলতা ছিল, যার জন্য তারা এই সুযোগটা পেয়ে গেছে। সরকারের যে সেইভাবে মানুষের কাছে এই এদের বক্তব্য, এদের চেহারাটা উন্মোচন করেনি সরকার, বা এদের বিরুদ্ধে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু জঙ্গি টঙ্গি যা আছে, সে জঙ্গি জিহাদি তো ছিল, সেগুলোকে দমন করছে, কিন্তু জঙ্গি জিহাদিদের যে এখানে যারা স্থাপন করবে, সেই জামাত এবং জামাতের কর্মীদেরকে, তাদেরকে কিন্তু প্রতিহত করতে পারেনি। তারা কিন্তু তাদের কর্মসূচি, তারা সেই সন্ত্রাসী কার্যকলাপ তারা কন্টিনিউয়াসলি চালাই গেছে। এবং ওরা তো নিজেরাই স্বীকার করছে যে ছাত্রলীগের ভিতরে ওরা ঢুকে পড়ছে। আন্দোলনের 5 তারিখের আগেও বলেনি যে আমরা শিবির বা একটা কিছু। এইভাবে ওরা খুব মেটিকুলাসলি কথাটি মানে খুব ছক কষে তারা এগিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে কাজগুলো করতে, হ্যাঁ, একটা দেশের বিরুদ্ধে একটা দেশকে, তার পরিকল্পনা কি? তিনি এই সময় যে দেশ ছাড়ছেন, তার পরিকল্পনাটা কি? একটা মনে হয় যে ধরুন এখানে যদি আমাদের দেশে যদি ধরুন গন্ডগোল লেগে যায়, তখন তো কে কোথায় কি ঝামেলার সম্মুখীন হবেন তা তো বোঝা যায় না। যার জন্য মানুষ পড়া ভয় হয়তো হয়তো একটা সেফ এক্সিট উনি নিয়েছেন, এরকম হতে পারে। আর এটা তো সবাই তো চায় যে সে নিজে নিরাপদ থাক, এরকম একটা হতেই পারে। দেশের অবস্থা তো ভালো না এই মুহূর্তে অন্য যারা উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন, তারা কি প্রত্যেকে নিশ্চিত যে তারা বাংলাদেশে থাকবেন, নাকি তারা বাংলাদেশ থেকে বেরিয়ে যাবেন? এই রকম প্রত্যাশা কি রয়েছে? কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শোনা যাচ্ছিল তিনিও নাকি বাইরে একটা সেফ এক্সিট খুঁজছেন। এগুলো হচ্ছে ইনসিগনিফিকেন্ট, এদের কোনো স্টেক নাই। এরা ওই ইয়ে করছে, ম্যাক্সিমাম হচ্ছে ইউনূসের লাইনে যারা এনজিও কাজ করতো, বিদেশের থেকে বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট করে বিদেশের থেকে টাকা নিয়ে এসে ওগুলো খরচ করতো। ধরেন 10-20% খরচ করলো, আর বাদ বাকি নিজেরাই ওটা আত্মসাৎ করলো। ওদের আর কোনো ইনকাম ছিল না। আচ্ছা, এনজিও করে, নন প্রফিট অর্গানাইজেশন, কিন্তু তাদের কোনো ইনকাম নেই। তারা আবার চলে রাজার হালের মতো, ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে চলে। তো এটা সাধারণ মানুষদেরকে বুঝে। তাই শেখ হাসিনার গভর্নমেন্ট কিন্তু এনজিও এটা মিথ্যা নাম করে, যে দেশের ভাবমূর্তি বিক্রি করে, যে ওরা যে পয়সাগুলো বিদেশ থেকে এনে এখানে খরচ করতেছিল, ওইটা মোটামুটি কাট করে দিছিল ওটা। যার জন্য এই সব এনজিও গুলো শেখ হাসিনার বিরুদ্ধে, ওই প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে, যে গভর্নমেন্ট দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিল, উন্নয়নের মহাসড়কে নিয়ে গেল, তারা এই উন্নয়নের বিরুদ্ধে কত প্রপাগান্ডা হয়েছে। তো এই এনজিও গুলোর যে ওনার যে ক্যাবিনেটে যারা আছে, এগুলো মোস্টলি এনজিও। তো এনজিও গুলো আর যারা আছে, কিছু মুরব্বী আছে, একজন আছে ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি সকলের কাছে একটা রেসপেক্টেড পারসন ছিলেন, কিন্তু এডুকেশন নিয়ে উনি কি করলেন একেবারে ঝামেলার ভিতরে। ওনাকে নিয়ে আমরা ওনাকে খুব করি, রেসপেক্ট করি, কিন্তু উনি কেন এই ঝামেলায় জড়ালেন এটা বোঝা যাচ্ছে না। একটা প্রশ্ন, আপনি এখানে যখন ফান্ডিং এর কথাটা তুললেন, তখন একটা জিনিস জানতে ইচ্ছে করছে, এই যে মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ব্যাংকগুলো, এগুলোর ফান্ডিং তো মূলত বিদেশ থেকে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস তিনি দেশে না থাকা অবস্থায় গ্রামীণ ব্যাংকগুলোর কি অবস্থা? সেগুলো কি এখনো চলছে?
নাকি সেগুলোও বুঝতে পারছে যে দিন আসন্ন? না, ওই পর্যায়ে হয়তো এখনো পৌঁছায় নাই। গ্রামীণ ওরা তো এখন লুট, ওরা তো এখন ওদের কাজ পুরোদমে চালাই যাচ্ছে। ওরা তো মনে করছে যে ওরা এক পর্যায়ে যখন চেঞ্জ ওভার আসবে তখন তারা আবার ঠিক হয়ে যাবে, কিন্তু ওরা আছে। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক তো এমনিও এটা লুটেরার আখড়া। এটা তো নিজের নামে সে বেনামে বেনামে বিভিন্ন ভাবে টাকা ওই তসরুপ করে, আত্মসাৎ করে, সরিয়ে রাখে। এটা তার অভ্যাস, তার ন্যাচারাল ইনস্টিংক্ট আমি বলবো। সে ওই অভ্যাসই তার, এটা একটা রোগও বলতে পারেন, যে খালি টাকা টাকা করা। তো সদাগরদের পোলাপানে এরকমই হয়। আচ্ছা। ঘুষ, তারপরে আপনার এই সুদ, এগুলো দিয়েই টাকা দিয়ে টাকা বানানো। সাধারণ মানুষের সাধারণ মানুষের কথা বলে এবং গ্রামের মহিলাদের, দরিদ্র মহিলাদের একটা আপলিফটমেন্টের কথা বলে সে কাজ করছে, কিন্তু তাদের যে বিটার এক্সপেরিয়েন্স সেটা তো আগেও বলা হয়েছে। এটা ওই মানুষ এখন ওই গ্রামীণ ব্যাংকের থেকে যে টাকা এখন কেউ নেয় এটা মনে হয় না। ওটা ওইভাবে চালু আছে বলেও দেখা যায় না। গ্রামের মানুষ এখন এই সরকারের টাকায় এখন ভালো আছে। সরকার যে সাহায্য করছিল, যে বিভিন্ন ভাবে সোশ্যাল ইয়ার মাধ্যমে, এবং অনেকগুলো প্রজেক্ট আছে এই, যেমন স্বামী পরিত্যক্তা, বিধবা, এরকম বাচ্চাদের রেগুলার, ধরুন একটা বাচ্চা স্কুলে ভর্তি হয়েছে, 600 টাকা তার মায়ের ইয়াতে মোবাইলে চলে যেত প্রত্যেক মাসে, একদম ওখানে ইয়া লাগতো না। তো যাই হোক, অনেকগুলো ভালো কাজ আপনার, খুব আপনার একটা ওয়েলফেয়ার স্টেটের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ, বাংলাদেশের সমাজ। এখনো দেখবেন রাস্তাঘাটে মানুষ যে বলে, তারা বলে যে আমরা একদম চক্ষু বন্ধ করে তারা বলে কি যে আমরা শেখ হাসিনার সময় ভালো ছিলাম, আবার তারে আমার শেখ হাসিনারে ফেরত দাও, তাকে নিয়ে আসো। পরিষ্কার বলে, দ্বিধাহীন কণ্ঠে বলে। আপনি ওই যে মাঝে মাঝে টেলিভিশন গুলো, মিডিয়া কিন্তু গুলো, কথা হচ্ছে মোহাম্মদ ইউনূস তিনি যদি আর দেশে না ফেরেন, তাহলে আইএসআই তো দেশের মধ্যে একেবারে জাঁকিয়ে বসছে। তাহলে হবেটা কি শেষ পর্যন্ত? এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্যজনক ঘটনা জাতির কাছে, জাতির মাথায় চাপাই দিতে পারে। যে ধরুন আর্মির ভিতরে কিছু লোকরে যদি ওরা একটা কোইন্সিডেন্ট বলবেন না, কাকতালীয় ঘটনা বলবেন নাকি কি বলবেন, যে সেনার সঙ্গে বৈঠক হলো বেগম খালেদা জিয়ার, তিনি বাইরে চলে গেলেন। তারপরে সেনার সঙ্গে বৈঠক হলো, বাইরে থেকে আসা সেনার সঙ্গে বৈঠক হলো মোহাম্মদ ইউনূসের, তিনি বাইরে চলে গেলেন। তারপরে এই আইএসআই এর চিফ ভেতরে ঢুকলেন। এই ঘটনাগুলোকে কি রিলেট করা যায় কোনোভাবে? হ্যাঁ, রিলেট করা যায়। এটা তো ইউনূসের ইয়া ছিল, ডক্ট্রিন ছিল -2। তো এর আগে 1/11-এর সময় 2006, হ্যাঁ 6-7 যে ঘটনাগুলো ঘটলো, ওই সময় শেখ হাসিনা খালেদা জিয়াকে মাইনাস করার জন্য এই ডক্টর ইউনূসেরই ব্রিগেডিয়ার বাড়ি নামে এক লোক ছিল, জামাতের আর্মির ভিতরে ছিল। সে ওই ইউনূসের ইয়া নিয়ে, পরামর্শ নিয়েই ওই গভর্নমেন্টটা যখন হয়, দুই মঈন, যে অ্যাডভাইজার মঈন আর ইয়া চিফ, আর্মি চিফ মঈন, এদের সমর্থিত গভর্নমেন্ট যারাই ইয়া, তো তাদের এই প্ল্যান ছিল যে দুই ভদ্র মহিলাকে আউট করে দেওয়া।